পোর্টো গ্রান্ডে চট্টগ্রাম শহরের বিখ্যাত একটি নাম। পাহাড়, সমুদ্র, বন্দর আর উপত্যকায় ঘেরা শহরটি মুঘল আমলে ইসলামাবাদ নামে পরিচিত ছিল। সারাদিন দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে যেন হারিয়ে যায় প্রাচ্যের রানীক্ষেত শহরটি। আমরা যদিও শহরটিকে খুব সুন্দর করে চিটাগাং ডাকি, কিন্তু এলাকার মানুষজন শহরটিকে চাটগাঁও, চট্টলা কিংবা জালন্ধরা বলতে অভ্যস্ত। এই বিশাল শহরটি যেন নগরবাসীর জন্য একটু প্রাণ খুলে শ্বাস নেওয়ার জায়গা। নগর জীবনের উপর অতীত তিক্ততায় মানুষ একটু নিরিবিলি সময় কাটাতে এখানে এসে ভিড় জমায়। চাটগাঁয়ের বাখরখানি, বেলা বিস্কুট কেউ কিনবেন? খাইতে যেমন ভালো, দামেও খুব কম। কথাটি শুনতেই রুশির ধ্যান ফিরে এলো। পাশে তাকিয়ে দেখলো একটা 12-13 বছরের ছেলে একটা টিনের কোটা নিয়ে যাচ্ছে বাঁশ দিয়ে। এখানে শিশুশ্রম খুব বেশি হয়। সীতাকুণ্ডের চাঁদের পাহাড়ে এই খুব অহরহ একটি জিনিস। রুশি দীর্ঘশ্বাস ছাড়ল। খুব কষ্ট হয় মাঝে মাঝে এসব শিশুদের জন্য। এদের না আছে শিক্ষা আর না আছে বড় হওয়ার ভালো কোনো পরিবেশ। বাবা মায়ের জন্ম দিয়েই যেন দায়িত্ব শেষ, তারপর তারা নিজেরাই নিজেদের খরচ চালাতে অভ্যস্ত হয়ে যায়। ও 7-8 বছরের বাচ্চাকেও জীবিকার তাগিদে খেটে কাজ করতে দেখেছি, কিন্তু তাদের জন্য কিছু করার সামর্থ্য আপাতত ওর নেই। সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়, তবে স্থানীয় লোকেরা একে চাঁদের পাহাড়ই বলে। ছোট বাচ্চারা প্রায়ই গল্প করে এই নিয়ে যে এখানে চাঁদের থেকে মানুষ আসে, তাই এটা চাঁদের পাহাড়। তারা রোজ এই নিয়ে হয়তো অনেক স্বপ্ন আঁটে। পাহাড়টিতে পর্যটকদের জন্য রাখা হয়েছে ইকো পার্ক, যা পাহাড়টির সর্বোচ্চ উচ্চতায় যেমন নিয়ে যায় তেমন সর্বনিম্ন স্থানেও যাওয়া যায়। তবে এখানে আকর্ষণীয় স্থান হচ্ছে জলপ্রপাত, সহস্রধারা এবং সুপ্তধারা। আবার রয়েছে একটি কৃত্রিম লেক নীলাম্বর, তার পাশে একটি পাথরে বসে আছে রুশি। চারদিকে অনেক মানুষের ভিড়, কিন্তু সবাই ওর অপরিচিত। এখানে এসেছে প্রায় 1 মাস, কিন্তু পরিচিত বলতে শুধু মিনু খালাই আছে। রুশি চুপচাপ বসে আছে পাহাড়ের পাদদেশে অবস্থিত এই লেকটির পাশে। আশেপাশে সবাই নিজেদের কিংবা প্রিয়জনদের ছবি তুলতে ব্যস্ত। নিজেদের নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলো ফাঁকে ফাঁকে ওর দিকে 1-2 নজর দিয়ে আবার নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায়। রুশি খুব বেশি একটা অবাক হয় না। কাউকে এভাবে বিষণ্ণ মনে একা একা বসে থাকতে দেখলে কৌতূহলী জনসমাজ একটু একটু তাকানো অস্বাভাবিক কিছু নয়। রুশি পাশেই তাকালো। লেকের স্বচ্ছ পানিতে ওর মলিন চেহারা বেশ স্পষ্ট। এই 1 মাসে যেন নিজের সৌন্দর্য হারিয়ে ফেলেছে ও। খুব বেশি অযত্নে নিজেকে রাখলে যেমনটা হয় আর কি। রুশির কাঁধে হুট করে হাত রাখতেই চমকে উঠল রুশি। পাশে তাকাতেই দেখে মিনু খালা এক গাল হেসে ওর দিকে তাকিয়ে। ও বিনিময়ে হাসলো, খুব কষ্টেই হয়তো, কিন্তু হাসলো কিছুটা। মিনু খালা খুব হেসেই বলল, এ নিয়ে বই আসো তুই, আয় তোয়ারে খুঁজদিলাম আরও। এই লও, এইটা খাই দেহ, চাটগাঁয়ের মধুভাত, খাইলে তোর খাইতেই মন কইব। রুশি তাকিয়ে রইল খাবারটি থেকে। আরও একবার খেয়েছিল প্রায় 10 দিন আগে। মিনু খালা এনে খাইয়েছিল, তখন বলেছিল ভালো লেগেছে, তাই হয়তো আবার এনেছে। রুশি মুচকি হেসে হাতে তুলে নিল। যদিও খেতে ইচ্ছে হচ্ছে না, তবে মানুষটা এত কষ্ট করে জোগাড় করলো, তাই না করতে ইচ্ছে হচ্ছে না। রুশি নিয়ে খাওয়া শুরু করলো। খারাপ লাগেনি খেতে ওর। চট্টগ্রামের বিখ্যাত খাবার বলে কথা। যদিও খাবারটি শীতকালীন, তবে পর্যটক বেশি হলে অন্য সময়েও পাওয়া যায়। এখানে থাকতে রুশির কোনো অসুবিধা না হলেও এখানে থাকা অনেকেই বেশ কষ্টে থাকে। নুন আনতে পান্তা ফোড়া এমন অবস্থা সবার। রুশি উঠতে যাবে তখনই মাথাটা একটু ঝিমিয়ে এলো, আরও পড়ে যেতে নিতেই কেউ একজন দৌড়ে এসে ধরে ফেলল। রুশি কিছুক্ষণ ওই অবস্থা থেকে হুট করে দাঁড়িয়ে গেল। রুশি চোখ খুলে তাকাতেই পরিচিত মুখ দেখে থমকে গেল। রুশি কিছু বলার আগেই সে কড়া গলায় বলল, মিনু খালাকে, কি মিশিয়েছেন আপনি খাবারে? ওইভাবে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল কেন? রুশি খুব দ্রুত এগিয়ে গিয়ে বলল, খালার কোনো দোষ নেই। এই খাবারটাই একটু এমন খেলে হালকা একটু ঝিমুনি ধরে, তবে কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যায়। আমি আগেও খেয়েছি, এটা ডোন্ট ওয়ারি। রুশির কথা শুনে থমকে গেল, কিছুটা ভ্রু কুঁচকে বলল, এটা কি খাবার? এরা কি মদ মিশে এটাতে? এটা খেলে ঝিমুনি হবে কেন? একসাথে এত প্রশ্ন করার অভ্যেস তোমার আজও যায়নি, তাই নাই নানা? তুমি ঠিক আগের মতোই রয়ে গেলে। রুশি না চাইতে ফিক করে হেসে দিল, তারপর আলতো স্বরে বলে, এটাতে তেমন কিছু একটা নেই। দুধ, চাল, নারিকেল আর চিনি দিয়ে তৈরি করে, তবে রান্না করার পর কিছুক্ষণ ঢেকে রাখা হয়, তাই গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তোমার ভালো জানার কথা। ইরান এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুশির দিকে। তাতে রুশি কিছুটা ইতস্তত বোধ করলো। আমতা আমতা করেই বলল, তুমি করেই বলে ফেলেছি, আমি মাইন্ড করো না যেন। না, মাইন্ড করার কি আছে? আমি তো আগের মানুষটাই আছি, তাই না?
ইনানের কথা শুনে রুশির বলতে ইচ্ছে হলো খুব, কিন্তু আমি তো মানুষটা অনেক বদলে গিয়েছি। কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেল। রুশি চেপে গেল হয়তো। ও কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলল, কি কোইন্সিডেন্স দেখো, আমিও এখানে আসলাম কিছুদিন হলো আর তোমার সাথে দেখা হয়ে গেল। ইনান আশেপাশে তাকিয়ে বলল, তোমার হাজব্যান্ডকে দেখছি না যে, আসেনি সাথে? রুশি থমকে গেল। কি জবাব দেবে হঠাৎ খুঁজে পেল না। আদৌ কি বলবে? রুশির নিশ্চুপতায় ইনান কিছুক্ষণ চুপ থাকলো, তারপর মৃদুস্বরে বলল, কই আছো এখানে? কয়েকদিন আছে এখানে, তোমাকে না হয় বিরক্ত করলাম। ইনান হাসলো কথাটা বলে, আর রুশিও হাসলো কিছুটা, তারপর ঠিকানা বলল। এরপর রুশি আলতো সুরে জিজ্ঞেস করলো, তো কি করো এখন? এই তো বাবা নিজের কোম্পানির দায়ভার আমাকে দিয়ে নিজে আরামসে আম্মুর সাথে সময় কাটাচ্ছে। কয়দিন পর এখানে ওখানে ঘুরে আর আমাকে বলে, ফোন করে বলে, দেখেছো বিয়ে করার মজা, বউকে নিয়ে ঘুরছি ফিরছি আরামসে, বিয়ে করে ফেলো চটজলদি। উনি আর বদলাবে না বুঝলে, এখনও কাণ্ড কারখানা দেখলে মনে হয় টিএনএজে আছে আর আম্মুর সাথে প্রেম করছে। বলেই ইনান খিলখিল করে হেসে দিল। রুশি হালকা হেসে বলল, তো লন্ডনেই সেটেল? কবে আসলে বাংলাদেশে? কিছুটা সেরকমই, বিজনেস সেখানে, তাই এখানে তেমন একটা আশা হয় না। কিছুদিন হলো এসেছি, বেশ কিছুদিন ঘুরবো, তারপর চলে যাব। তো তোমার সম্পর্কে বলো, কেমন আছো? আর ভালোবাসার মানুষকে বিয়ে সংসার কেমন চলছে? রুশি মলিন হাসলো। তারপর আমি এই তো ভালোই আছি, আর বেঁচে আছি, এই তো অনেক, তাই না? ইরান কিছু বুঝতে পেরেও যেন বুঝলো না, আর জবাবও দিল না, শুধু বলল, তুমি আগের মতোই বেশ সুন্দরী আছো, হয়তো তার চেয়ে বেশি হয়ে গেছো। রুশি ইনানের দিকে তাকালো। মাঝে মাঝে মিথ্যে কথা শুনতেও হয়তো অনেক সুখকর লাগে। কিছু সময়ের জন্য বর্তমানে বাঁচা যায় হয়তো। শায়ানকে খুব সাবধানে ঘরে নিয়ে এলো সাহিল, তারপর রুমে এনে শুয়ে দিল। শায়ান তখনও বিড়বিড় করে বলছি, আই হেট হার, কেন ওকে চলে যেতে হবে? একটু ভরসা কি রাখা যায় না? শি জাস্ট লেফট মি, আমি ওকে খুঁজেই পাচ্ছি না। আই হেট দিস লাইফ উইদাউট হার অ্যান্ড আই হেট হার অলসো। শায়ান নিজের টাইটার বেশ ধস্তাধস্তি করতে করতেই বলল, যদিও দাঁড়িয়ে থাকার অবস্থায়ও নেই, অথচ নিজের ইগো আর এরোগেন্সের কারণে ঝুঁকতে চায় না কিছুতেই। শায়ান হুট করেই বমি করা শুরু করলো। সাহিল কিছুটা ভ্রুকুচকে দাঁড়িয়ে রইল, তারপর শায়ানকে ফ্রেশ হতে সাহায্য করলো। যদিও তেমন একটা হুঁশে নেইও। শায়ানকে শুয়ে ও দীর্ঘশ্বাস ফেলল। আজকে একটা বিজনেস পার্টি ছিল ওয়েস্ট ক্লাবে। সেখানে উপস্থিত একজন খুব দ্রুত পার্টি ছেড়ে যাচ্ছিল পাশ থেকে। একজন তার দ্রুত যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে বলে তার ওয়াইফ 5 মাসের অন্তঃসত্ত্বা, তাই দ্রুত ফিরে যেতে হবে। একা ঘরে বেশিক্ষণ রাখা ঠিক হবে না, তার উপর এটা তাদের প্রথম সন্তান। তারপরে যেন শায়ানের কি হলো, একের পর এক ড্রিঙ্কস করতে থাকলো, আর এখন এই অবস্থা। শায়ান এত বেশি ড্রিঙ্কস করেছে যে ও ঠিকমতো দাঁড়াতেও পারছে না, তাই ওকে বাধ্য হয়ে নিয়ে আসতে হয়েছে। ও শায়ানের হয়ে কাজ করেছে প্রায় 2 বছর হবে, আর চীনে প্রায় সে ভার্সিটি লাইফ থেকে, অথচ কখনো এতটা অস্থিরতা দেখেনি শায়ানের মাঝে। শায়ান সবসময় নিজের অনুভূতিগুলো নিজের মাঝেই রাখতে অভ্যস্ত, কখনো প্রকাশ করে না। নিজের মাঝে শেষ হয়ে গেল, সামনের মানুষটা বুঝতেই পারবে না ওর মাঝে কি চলছে। মুখে যতই বলুক ও রুশিকে দেখতে পারে না, ও রুশিকে হেট করে, কিন্তু শায়ান হয়তো নিজেই বুঝতে পারছে না যে ও রুশিকে ভালোবেসে ফেলেছে প্রচণ্ড। আজ 1 মাস 12 দিন হতে চলল শায়ান পাগলের মতো খুঁজছে রুশিকে। ঢাকার এমন কোনো জায়গা নেই যেটা ও বাদ রেখেছে, কিন্তু খুঁজে পায়নি। একটা মানুষ যেন 2 দিনের মাঝে সম্পূর্ণ হাওয়া, তার অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। একদিকে পুলিশ আর অন্যদিকে শায়ান খুঁজে চলছে রুশিকে। শায়ানের সব কিছু ঠিকঠাক মতো চলছিল, কিন্তু হুট করেই সব এলোমেলো হয়ে গেল। ওর লাইফ, ওর প্ল্যান, সব কিছু। সাহিলের ভাবনার মাঝেই দেখলো শায়ান কেমন যেন চোখ মুখ কুঁচকে আছে আর পেট চেপে ধরে আছে। কয়েকবার জিজ্ঞেস করতেও কোনো জবাব না পাওয়াতে ভয় পেয়ে গেল। চিল্লিয়ে সবাইকে ডাকতে শুরু করলো ও। মুহূর্তেই বাড়ির সার্ভেন্ট থেকে শুরু গার্ড পর্যন্ত চলে এলো ঘরে। কোনো রকম ধরাধরি করে ওকে নিয়ে বেরিয়ে পড়ল সাহিল। হসপিটালের রাস্তায় শুধু একটা ভাবনাই কাজ করছে, আজ শায়ানের কিছু হয়ে যাওয়া মানে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কিছু হয়ে যাওয়া। সাহিল ফোন করে সবাইকে বলল এই নিউজ যাতে বাইরে লিক না হয় যে শায়ান অসুস্থ। সাথে এটাও বলতে বলল শায়ান তার স্ত্রীর সাথে ভ্যাকেশনে আছে, এটা যাতে কোম্পানি সবাই জানে। সত্যি বলতে শায়ান বিবাহিত, এটা সবাই জানলেও বিয়েটা পারিবারিকভাবে হওয়ায় ওর স্ত্রীকে কেউ চেনে না। আর শায়ান নিজের রাগের কারণে রুশিকে কারোর সাথে পরিচয় করিয়ে দেয়নি, আর না কোনো বিজনেস পার্টিতে নিয়েছে।
সাহিল দীর্ঘশ্বাস ফেলল। কিছু কিছু জিনিস সময় থাকতে প্রাধান্য দিতে হয়, না হয় হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সম্পর্কের ক্ষেত্রে ইগো জিনিসটা কাজ করা উচিত নয়। যদিও সম্পূর্ণটাতে সায়নের পুরোপুরি দোষ নেই, কিন্তু নিজের ইগোর কাছে সায়ন নিজেই হেরে গেছে। আর তাই হয়তো রুশি থাকতে তাকে আপন করতে পারেনি, ও আবার দূরেও ঠেলতে পারেনি। প্রেম, ভালোবাসা আর বিয়ে নিয়ে ওর তেমন একটা জ্ঞান নেই, কিন্তু এইটুকু ও বুঝে যাকে ভালোবাসে তাকে কখনো হারাতে দিতে হয় না। অন্তত ও সায়নের মতো ভুল কখনোই করবে না। তুমি এখানে ভ্যাকেশনে এসেছো ইনান? কথাটা শুনে অর্ধেক খাওয়া আইসক্রিম হাতে রেখে রুশির দিকে তাকালো। রুশি কথাটা খুব সিরিয়াসলি বলেছে। ইনান জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, অবশ্যই। চট্টগ্রাম শহরটা খুব সুন্দর। এখানে এত এত পাহাড়, সমুদ্র আর প্রাকৃতিক স্থান রয়েছে যে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। আমি বেশ ভালোই লাগছে এখানে থেকে। রুশি ওর ব্রুকুচকে তাকিয়ে বলল, তাহলে তুমি এই সীতাকুণ্ডেই কেন পড়ে আছো? চট্টগ্রাম মানেই তো আর শুধু সীতাকুণ্ড, ইকো পার্ক কিংবা চন্দ্রনাথ পাহাড় নয়, আরও অনেক কিছু আছে। তুমি না কক্সবাজার গিয়েছো, আর না অন্য কোথাও। এখানে এসেছো প্রায় 12 দিন, আর কত ঘুরবে এই জায়গা? ইনান বেশ চমকে গেলেও কিছুটা সামলে বলল, আমি ওইসব আগে ঘুরে ফেলেছি। এখন এই চন্দ্রনাথ পাহাড়ই বেশ ভালো লাগে। এই পাহাড়ে প্রেমে পড়ে গেছি, তাই ছেড়ে যেতে ইচ্ছে হয় না। ভাবছি আরও কিছুদিন থাকবো। আচ্ছা, এখানে একটা বাড়ি কিনে ফেললে কেমন হয় বলো তো? প্রায় এসে থাকা যাবে। রুশি অন্যদিকে ফিরল, তারপর শান্ত গলায় বলল, গুছিয়ে বলতে পারলেই মিথ্যেটা সত্য হয়ে যায় না ইনান। তুমি বিজনেসম্যান, তাই এমন সাজিয়ে কথা বলা হয়তো কিছুই না তোমার কাছে, কিন্তু আমি তোমার কোনো ক্লায়েন্ট নই, অনেক পূর্ব পরিচিত কেউ, তাই আমাকে কথার বেড়াজালে ফেলতে পারবে না। রুশি তারপর ইনানের দিকে তাকিয়ে বলল, আমি এখানে আছি এটা ও বলেছে তোমাকে, তাই না? এমনকি ঠিকানাও ও দিয়েছে তোমায়। তাই তোমার আমার সাথে হঠাৎ দেখা হওয়া কিংবা এতদিন থাকা সব কিছুই আগে থেকে ঠিক ছিল। ইনান মাথা নিচু করে ফেলল। কি বলবে বুঝতে পারছে না। এত ভালো অভিনয় করার পরও কিভাবে যে বুঝে গেল। সত্যি বলেছে ও রুশি আগের থেকে বেশ চালাক আর বাস্তববাদী হয়ে গেছে। কথা দিয়ে যে কাউকে চুপ করিয়ে ফেলতে পারে। আরে অথচ ওদের লাস্ট দেখায়ও রুশি ওর কাছে আইসক্রিম খাওয়ানো রীতিমতো কান্না করে দিচ্ছিল। মানুষ বদলায়, আসলেই বদলায়। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হতো না ওর। রুশি তারপর করুণ কণ্ঠে বলল, আমি এখানে আছি সেটা যখন বলেছে, কেন এসেছি সেটাও নিশ্চয়ই বলেছে। কারণটা জেনে আমাকে দয়া দেখাতে এসেছো? তুমি পর কেউ না যাকে আমি দয়া দেখাবো। আর কতদিন এভাবে থাকবে সবার থেকে লুকিয়ে? কতদিন নিজের উপর জুলুম করতে থাকবে? আমি জেল ফেরত আসামি সেটা তো জানো হয়তো। পুলিশ থেকে পালিয়ে বেড়াবো না তো কি করব? তুমি জেল থেকে নয়, নিজের থেকে পালাচ্ছ রুশি। বাস্তবতা থেকে পালাতে চাইছো। তুমি তো ভুল কিছু করনি, তবে পালিয়ে কেন বেড়াবে? তুমি কাউকে খুন করতে পারো এটা আমি মরে গেলেও বিশ্বাস করব না। আর সবচেয়ে বড় কথায় মিস্টার খান এখনও জীবিত, তাই তার খুনের দায় তোমাকে জেলে নেওয়ার মানে কি? ওনার সেরে ওঠা পর্যন্ত তো অপেক্ষা করা দরকার ছিল তার। এমন একটা মানুষকে কি করে ভালোবাসলে তুমি রুশি? ওই যে ভুল করে ভালোবাসা। কাউকে ভালোবাসার অপরাধে এমন জীবন কাটাচ্ছি আমি, বলতে পারো প্রায়শ্চিত্ত করছি নিজেকে শাস্তি দিয়ে। কেউ তোমাকে কষ্ট দিলে তা মুখ বুজে সহ্য করা ওল্ড ফ্যাশন রুশি। তাকে ভালোবেসে তুমি ভুল করনি, বরং সে তোমাকে হারিয়ে ভুল করেছে। তুমি তার জন্য কষ্ট করে যাচ্ছ, অথচ সে নিজের জীবন খুব আরামসে কাটাচ্ছে। এতে তোমার কষ্ট হয় না রুশি? যার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ সে কি তোমার কথা মনে রেখেছে? আর না তোমায় ভেবে কষ্ট পাচ্ছে। ও তোমাকে তো বলাই হয়নি। ও আমাকে এটা দেখাতে বলেছে তোমাকে। ইনানের দিকে তাকিয়ে তারপর ফোনের দিকে তাকালো রুশি। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। রুশির চোখ ছলছল করছে। ও মোবাইলটা শক্ত করে চেপে ধরল আর ইনান শক্ত কণ্ঠে বলল, যে কষ্ট দিয়েছে তাকে কষ্ট দিতে শিখো রুশি। এইটাই দুনিয়ার নিয়ম। ভালো মানুষ হয়ে বাঁচা যায় না কখনই। যে তোমাকে বাঁচতে দিচ্ছে না তাকে তুমিও শান্তিতে বাঁচতে দিও না। রক্তের বদলে রক্ত নিতে জানতে হয়। এই দুনিয়া ভালো মানুষদের জন্য নয়। রুশি শক্ত করে মোবাইল চেপে ধরল। রাগ, ক্ষোভ, ঘৃণা, ভয়, অসহায়তা সব কিছু যেন ঘিরে ধরেছে ওকে। একটা মানুষ কতটা জঘন্য হলে এমনটা করতে পারে রুশি ভাবতেই পারে না। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সায়নের সুদর্শন চেহারার দিকে। খুব সুদর্শন একজন পুরুষ, মনে হয় কোনো শিল্পীর তুলিতে আঁকা দামি ছবি। কিন্তু আফসোস, এই সুন্দর চেহারার মানুষটির হৃদয় সবচেয়ে নিকৃষ্ট। হি ইজ সাচ এ ভিশিয়াস ম্যান। চোখ মেলেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো সায়ন।
সিঙ্গেল বেড, গোছানো রুম, সব কিছুই ওর পছন্দ মতো। কিন্তু তবুও শায়ান ভ্রু কুচকে তাকিয়ে রইল। হাতে লাগানো স্যালাইনের লাইন টেনে খুলে ফেলল। তাতে বেশ কয়েক ফোঁটা রক্ত ফ্লোরে জমা হলো, কিন্তু তাতে ওর খেয়াল নেই। দ্রুত উঠে দাঁড়িয়ে হসপিটালের ড্রেস চেঞ্জ করে নিল আর নিজের ইউজুয়াল ড্রেস পরে নিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই সাহিলকে নজরে পড়ল। শায়ান ওর দিকে আশাহত দৃষ্টিতে তাকালো, তারপর করুণ কণ্ঠে বলল, "এনি নিউজ অফ হার?" সাহিল মাথা নিচু করে রইল, তারপর কিছু একটা ভেবে বলল, "ম্যাডাম কোথায় আছে তার কোনো খবর আপাতত আমাদের কাছে নেই। তবে এতটুকু শিওর ম্যাডাম দেশের বাইরে যায়নি। লাস্ট টাইম ম্যাডামকে এয়ারপোর্টে দেখা গিয়েছিল, কিন্তু তিনি একা ছিলেন না, তার সাথে একজন ছেলে ছিল, যার চেহারা দেখতে পায়নি কারণ সে মাস্ক পরেছিল। তবে দেখে বোঝা যাচ্ছিল সে ম্যাডামের পরিচিত কেউ। কিন্তু আমরা সকল সোর্স ব্যবহার করে জানতে পারি সেদিন ম্যাডাম কোনো প্লেনের টিকিট কাটেনি, বরং তারা এয়ারপোর্ট থেকে কোথাও একটা চলে গিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা অনেক চেষ্টা করেও তার বর্তমান ঠিকানা জোগাড় করতে পারিনি। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে লুকানোর চেষ্টা করছে আমাদের থেকে। অন্য সোর্স ব্যবহার করেও জানতে পারোনি ও কোথায়? ওই ছেলেটার পরিচয় বের করো। আমি শিওর ওই ছেলেটা জানে রুশি কোথায় আছে। স্যার, ছেলেটাকে লাস্ট টাইম হসপিটালের গেটে মারপিট করতে দেখা গিয়েছে, কিন্তু পোশাক দেখে কোনো গুন্ডা মনে হয় না, বরং মনে হয় ভদ্র ঘরের ছেলে। তার মানে সে ম্যাডামের পরিবারের কেউ হতে পারে। পরিবারে গিয়ে খোঁজ নিব এমন কেউ আছে কি না? দরকার নেই, জাস্ট খুঁজে বের করো ছেলেটাকে। রুশির সাথে তার কি সম্পর্ক সেটা না হয় পরে দেখা যাবে। শায়ান বেরোতে নিলে সাহিল বাধা দেয় আর নিচু গলায় বলে ওঠে, স্যার, আপনি এখনও সুস্থ নন। খালি পেটে ড্রিঙ্ক করার কারণে আপনার অনেক সমস্যা হয়েছে। ডাক্তার বলেছে অনিয়মিত খাবার খান, তার উপর এত ওয়াইন পেটে গিয়েছে, তাই হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছেন। আপনার রেস্ট প্রয়োজন। আমি কোম্পানি সামলে নিব। আপনি আজকের দিনটা অন্তত এখানে থাকেন। আমি কোম্পানিতে অলরেডি ইনফর্ম করে দিয়েছি। তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকুই করো সাহিল। আমার হয়ে ডিসিশন নেওয়া কবে থেকে শুরু করেছো তুমি? সাহিল মাথা নিচু করে ফেলল, কিন্তু শায়ানকে বেরিয়ে যেতে দেখে অস্থির গলায় বলল, অন্তত ব্রেকফাস্ট করে যান, তারপর যেখানেই যান, আমি কিছু বলবো না। শায়ান থমকে গেল। হুট করে রুশির কথা মনে হতে লাগলো। বিয়ের পরের দিন সকালবেলা যখন শায়ান না খেয়ে চলে যাচ্ছিল, তখন রুশি দৌড়ে এসে হাত চেপে ধরে বলেছিল, অন্তত ব্রেকফাস্টটা করে যান। রিমি খুব কষ্ট করে আপনার ফেভারিট ডিশেস বানিয়েছে, আর তারপর আপনি যেখানেই যান, আমি কিছু বলবো না, কিন্তু প্লিজ খেয়ে যান। আমি একা ব্রেকফাস্ট করতে চাই না। শায়ান কেন রুশির কথা ফেলতে পারেনি, বরং বসে রুশির সাথে ব্রেকফাস্ট করেছিল। যদিও দুজনের মাঝে একটা শব্দও কথা হয়নি। শায়ান বেরিয়ে যাওয়ার পর নিজের উপর বেশ বিরক্ত হয়েছিল। ও কেন রুশির কথা ফেলতে পারেনি? তবে এরপর আর রুশির সাথে একই টেবিলে বসে ব্রেকফাস্ট করা হয়নি, একদিনও না। আজ হঠাৎ মনে হলো 2 বছরের সংসারে ও তেমন সময় কাটায়নি রুশির সাথে, আর না ঠিকমতো কথা বলেছে। এইসব কারণেও তো রুশির ওকে ছেড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ও মানতে পারছে না। শায়ান চুপচাপ বেডে বসে ব্রেকফাস্ট করতে লাগলো আর সাহিলকে ইশারা করলো নিজের অংশ শেষ করতে। খাওয়ার ফাঁকে শায়ান বলে উঠল, খুব অদ্ভুত তাই না সাহিল? তুমি আজ ঠিক অন্য একজনের মতো কথা বলেছ, যাকে আমি রেসিস্ট করতে পারিনি সেদিন, আর না আজ তোমাকে পেরেছি। তোমাদের মাঝে কি অদ্ভুত মিল, তাই না? সাহিল কিছু না বুঝলেও মাথা নাড়ল, যদিও ভেতরটা কুড়ে খাচ্ছিল এ প্রশ্নের জন্য যে সে মানুষটা কে। কিন্তু মনের কথা মনেই চেপে গেল সাহিল। কিছু কিছু মুহূর্তে কিছু কিছু প্রশ্ন অবান্তর হয়ে যায়, কারণ তার জবাব পাওয়া যায় না। সাহিলের জবাব না পেয়ে শায়ান খেতে লাগলো। যদিও খাবারটা মুখে বিস্বাদ লাগছে, কিন্তু তার কথা ভেবে খেতে ভালো লাগছে। খুব অদ্ভুত সময়টা। যার থেকে মানুষ দূরে থাকতে চায় সেই পাশে থাকে, কিন্তু যাকে দেখার জন্য হৃদয় জ্বলে পড়ে ছারখার, তার এক নজর দর্শনও হয়তো মিলে না। 1 বছর পর ব্যস্ত নগরী ঢাকা। আশেপাশে তাকালেই যানজট আর শত শত মানুষের ভিড়। ব্যস্ত জীবনযাত্রায় কারো দিকে কারো ফিরে তাকাবার এইটুকু ফুরসত যেন নেই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আর শহরটি সবাইকে নিয়ে ব্যস্ত। ট্রাফিক জ্যামে বসে আছে সবাই। সিগন্যাল গ্রিন হওয়ার সাথে সাথে যে যার মতো ছুটবে নিজ গন্তব্যে। এই সিগন্যালের জায়গাটুকু যে প্রতিদিন কত ধরনের মানুষ দেখে অভ্যস্ত। জ্যামে সবার বিরক্তিতে ভ্রু কুচকালেও শায়ানের যেন ফুরসত ওই সময়টাতেই। একটু একান্ত নিজের হয়ে সময় কাটানো যায়। প্রতিদিন এই সময়টাতে ওর একজনের কথা মনে পড়ে। প্রায় অনেক বছর আগে এমনই এক জ্যামে আটকা পড়েছিল, যে গ্রিন সিগন্যাল পড়লো আর অমনি কেউ একজন গাড়ির সামনে এসে পড়ল। শায়ান মাথা তুলে তাকাতে দেখলে একটা পিচ্চি মেয়ে, বয়স 13-14 হবে, রাস্তায় থাকা একটা কুকুরছানা হাতে নিয়ে চেক করছে ব্যথা পেয়েছে কিনা। ঘাড় পর্যন্ত থাকা চুলগুলো মুখের সামনে
থাকায় চেহারা বোঝা যাচ্ছিল না, তবে দেখতে বেশ কিউট হবে বলে মনে হচ্ছিল। ঝামেলা হবে ভেবে শায়ান গাড়ি থেকে নামেনি, যদিও সেখানে জটলা বেঁধেছিল আর ওর গাড়ির ড্রাইভার আর সবাই মিলে জিনিসটা দেখছিল, কিন্তু বাচ্চা মেয়েটির খেয়াল সম্পূর্ণ সেই কুকুরছানার উপর ছিল। বাকি দুনিয়ার কোনো খেয়াল ছিল না তার। তারপর থেকে শায়ান যখনই জ্যামে আটকা পড়তো তখনই সেই কুকুরছানা আর মেয়েটির কথা মনে পড়তো, আর আজও মনে পড়ছে। দুনিয়ায় অনেক ভালো মানুষ যেমন বেঁচে আছে, তেমনি ওর মতো অমানুষও বেঁচে আছে। শায়ান নিজের ভাবনা থেকে বেরিয়ে সাহেলের কথা মনোযোগ দিল। আজকে সারাদিনের শিডিউল বলেছে ও। আপাতত আপনি ফ্রি, তাই এই সময়টাতে কি করবেন? শায়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর বলল, ড্রাইভারকে বলো গাড়ি ঘুরিয়ে পুরনো ভিলাতে নিতে। অনেকদিন প্রিন্সেসকে দেখা হয় না। শায়ানের কথা শুনে সাহেল তেমনটাই করল। মেইন ফটক পেরিয়ে ঘরে ঢুকতেই সবাই যেন আড়ষ্ট হয়ে গেল ওকে দেখে। সচরাচর এখানে যাতায়াত নেই, তাই হুট করে দেখলে সবাই চমকে যায়। শায়ান কোনো দিকে না তাকিয়ে সরাসরি দোতলার পাশের রুমটাতে ঢুকে পড়ল। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে সার্ভেন্ট ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই ঘুমোচ্ছে না, বরং দুষ্টুমি করছে। শায়ান দ্রুত পায়ে এগিয়ে গেল, তারপর সার্ভেন্টকে ইশারা করলো বাইরে চলে যেতে। শায়ান শীতল কণ্ঠে বলল, কি করে আমার মাটা? শায়ানের কণ্ঠস্বর পেয়ে পিচ্চিটা দ্রুত হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো আর খিলখিল করে হেসে হাতটা বাড়িয়ে দিল। শায়ান আলতো করে তাকে কোলে তুলে নিল, তারপর দোলাতে থাকলো ওকে, আর এটা ওটা বলতে লাগলো। যদিও পিচ্চিটা কথা বলতে পারে না, কিন্তু বিভিন্ন শব্দ করে শায়ানের কথার জবাব দিতে ব্যস্ত। শায়ানের ওকে দেখে মনে যেন ও সব বুঝতে পারে। শায়ান মৃদু সুরে বলল তাকে, জানো, আজ প্রায় 1 বছর 1 মাস 10 দিন হতে চলল সে নিখোঁজ। তাকে কত খুঁজেছি, কিন্তু সে যেন আড়ালে লুকোতেই ব্যস্ত। যখন তার দেখা পাবো তখন তোমার কাছে নিয়ে আসবো। তুমি আচ্ছা মতো বকে দিও তাকে, ঠিক আছে? বকে দিবা না তাকে আম্মু? জবাবে পিচ্চিটা বু বু শব্দ করতে করতে থাকলো আর হাসতে লাগলো। শায়ানের কথা সে যেন বেশ বুঝেছে। শায়ান এতেই সন্তুষ্ট। ও পিচ্চিটাকে দোলাতে থাকলো, আর কিছু সময় বাদে পিচ্চিটা ঘুমে তলিয়ে যেতে থাকলো। সানিয়া, বয়স মাত্র 9 মাস ওর। কি মিষ্টি দেখতে, মায়ের মতো একদম দেখতে হয়নি হয়তো, তাই যেন শায়ানের আরও বেশি ভালো লাগে পিচ্চিটাকে। ওকে দেখলে খিলখিল করে হেসে দেয় আর ঝাঁপিয়ে কোলে আসে, যেন কত কাল ধরে চেনে ওকে। শায়ানের বেঁচে থাকার একমাত্র উৎস আর ভালো থাকারও। যখনই মন খারাপ হয় দৌড়ে এখানে চলে আসে ওকে এক নজর দেখার জন্য, আর দেখলে মনটা ভালো হয়ে যায়। শায়ান নিচে নেমে আসতেই একজনকে চোখে পড়ল, তাতে ওর বিরক্তি যেন চরম সীমায়, কিন্তু সেটা প্রকাশ করল না। নিজের মতো বেরিয়ে যেতে লাগলো, যেন সামনের মানুষটিকে নজরেই পড়েনি। শায়ান কয়েক কদম এগুতেই ওর ডাক পড়ল। পেছনে ফিরে নিজের মাকে দেখে চেহারার তেমন একটা পরিবর্তন হলো না। ওর মা ছেলের এমন অনুভূতি শূন্য চেহারা দেখে কিছুটা করুণ কণ্ঠেই বলল, আর কতদিন এভাবে চলবে শায়ান? তোমার বয়স তো আর কমছে না। এখন যদি বিয়ে করে সেটেল না হও তবে আর কবে হবে? এই বিষয়ে আমি কথা বলতে চাই না, সেটা আমি বহুবার বলেছি মা। যদি এছাড়া অন্য কিছু বলার না থাকে দেন এক্সকিউজ মি। তুমি নিজের লাইফটা যেমন নষ্ট করছো তেমন ওর লাইফটাও। ওই মেয়ের জন্য কতদিন এভাবে বসে থাকবে? নিজের বাবার প্রতিও কি এতটুকু দয়া হয় না তোমার? ও তোমার বাবাকে খুন করতে চেয়েছে শায়ান। একজন খুনি কখনোই তোমার যোগ্য হতে পারে না। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। ও কখনোই ফিরে আসবে না। শায়ানের বিরক্তি যেন চরম মাত্রায় পৌঁছে গেল। কিছু না বলে ও চলে যেতে লাগলো, তখনই নারী কণ্ঠ মৃদু সুরে বলে উঠল, শায়ান। শায়ান থমকে দাঁড়ালো, তারপর না ফিরেই বলল, বাস্তবতাটা আমিও জানি আর তুমিও জানো তিয়াশা, যেটাতে তোমার অধিকার নেই সেটাতে কখনো হাত বাড়িও না। শায়ান আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে পড়ল। শুধুমাত্র সানি আছে বলে এখানে আসা, না হয় ও এই বাড়ির চৌকাটও আর কখনই পেরোতো না। বাইরে এসে শায়ান দেয়ালে খুব জোরে পরপর কয়েকটা ঘুষি মারল। হাত ছিলে রক্ত পড়ছে, কিন্তু তাতে যেন ওর খেয়াল নেই। সাহিল এই অবস্থা দেখে দৌড়ে আসতে নিলে শায়ান হাত দিয়ে থামিয়ে দিল। তারপর টাই ঠিক করতে করতে বলল, অফিসে চলো সাহিল, দেরি হচ্ছে। সাহিল মাথা নাড়িয়ে গাড়িতে গিয়ে বসলো, আর শায়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও গিয়ে বসলো। মাঝে মাঝে নিজের ভুলের জন্য কিছুটা প্রায়শ্চিত্ত প্রয়োজন, যদিও ভুলগুলো তাতে শুধরানো যায় না, কিন্তু নিজেকে কিছুটা সান্ত্বনা তো দেওয়া যায়। ব্যস্ত শহর, ব্যস্ত জীবন, সবাই ছুটছে নিজ গতিতে, সময়ের সাথে তাল মিলিয়ে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে যেন সবচেয়ে ব্যস্ত সময় যাচ্ছে। সময়ের পূর্বে সব কিছু শেষ না করলে চাকরিটা শেষমেশ গেল বলে। অফিসে নতুন সিইও জয়েন করছে আজ। আগের সিইও সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যাবেন, তারপর নতুনজন কিছু কাটসাট করে নতুন করে শুরু করবেন। তাই সবাই নিজেদের বেস্টটা দিয়ে বসকে ইমপ্রেস করতে চায়।
কেউ বা নিজেদের কাবার্ডে সবচেয়ে দামি ড্রেস পরে এসেছে, সাথে হাই মেকআপ। নিজের সৌন্দর্য যদি মোহিত করা যায় তাহলেও চাকরিটা বেঁচে গেল। নিউ সিইও এসেছে, কথাটা শুনেই সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। নিজেদের নার্ভাসনেস লুকিয়ে সবাই কনফিডেন্ট লুক দেখাতে ব্যস্ত, কিন্তু হুট করে সবাই যেন চমকে তাকিয়ে রইল। অফিসের শার্ট আর প্যান্ট পরা একজন সুন্দরী নারী এগিয়ে এলো তাদের দিকে। পেছনে ম্যানেজার আর আগের বস। বয়স খুব বেশি মনে হয় না। মেয়েটি এই কোম্পানি চালানোর যোগ্য কি না তা নিয়ে অনেকের মাথায় প্রশ্ন এসেছে, কিন্তু কেউ সাহস করেনি। অফিসের সুন্দরী মেয়েরা যেন কিছুটা হতাশ হলো। নিউ বস ছেলে হলে কিছু হয়তো ফায়দা পেত তারা। সে নারী চোখে থাকা সানগ্লাস খুলে সবার দিকে তাকিয়ে মুচকি হাসল, যদিও তার হাসিটা খুব সুন্দর ছিল, কিন্তু তার শীতল চাহনি সবার মাঝেই শিরশিরে ভাব তৈরি করছিল। মুহূর্তে যেন সবাই ঘামতে শুরু করলো। হাসিটা যে খুব একটা সুখকর হবে না তাদের জন্য তারা ঢের বুঝতে পারল। মেয়েটা হাসি মাখা মুখেই বলল, হাই, মাই নেম ইজ শায়লা চৌধুরী, ইউ ক্যান কল মি শ্যালি। আজ থেকে আমি কোম্পানির নিউ সিইও, সো লেটস গো টু দ্য মিটিং রুম। শেষের বাঁকা হাসিটা যেন সবাইকে কাঁপতে বাধ্য করেছে। নতুন এসেই কারোর সাথে পরিচিত হওয়ার এটুকু প্রয়োজন বোধ করেনি। শি ইজ সো এরোগেন্ট যে সবাই নিজেদের পজিশন থাকবে কি না তা নিয়ে ভাবতে শুরু করলো। মিটিং রুমে ঢুকে কোম্পানির সকল প্রজেক্ট সমূহ, সাথে ক্লায়েন্ট আর পার্টনার কোম্পানি সব কিছু সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে শায়লা। আশানুরূপ জবাব না পাওয়ায় কয়েকজনকে ফায়ার করে দেয় আর নতুন করে তাদের পোস্টের জন্য নতুন এমপ্লয়ি খুঁজতে বলে। সবচেয়ে বেশি প্রেশারে যেন ম্যানেজার ছিল। রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে যেন তার পুরোটা সময় চলে গেল। শায়লা বেশ শান্ত গলায় বলল, যাদের উপর যে সকল প্রজেক্ট রয়েছে তারা যেন তা দ্রুত শেষ করে কোম্পানির টাকা দিয়ে অলস লোক পুষে না। যদি কাজ প্রপারলি না করতে পারেন তবে রেজিগনেশন লেটার জমা দিয়ে কোম্পানি ছেড়ে যেতে পারেন। অ্যানিওয়ে, মিটিং এখানেই শেষ। নাও অল প্লিজ গেট আউট। শেষ কথা যেন সবাই এক মুহূর্ত নিল না রুম ছাড়তে। শায়লা নিজের ফোন নিয়ে মিটিং রুম ছাড়ল, পেছনে তার নিউ পিএ। ওয়ার্কার সেক্টরের পাশ দিয়ে যাওয়ার সময় খুব জোরে যেন বলে উঠল, মিস হিটলার। কিন্তু সেদিকে তাকাতেই দেখল সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শায়লা সামনের দিকে তাকিয়ে বাঁকা হাসল। ছাঁচে কাওয়ার্ড। নিজের কেবিনে ঢুকে নিজের চেয়ারে বসলো। তারপর ফোনটা বের করে একজনকে ফোন দিল। অপর পাশ থেকে বলে উঠল, পৌঁছেছ? অফিসটা বেশ গোছানো, আমার পছন্দ হয়েছে। তো কেমন কাটলো সময়টা অফিসে? আমার তো খুব ভালো, তবে এমপ্লয়ীদের হয়তো ভালো কাটেনি। আমাকে অলরেডি মিস্টার হিটলার ডাকা শুরু করে দিয়েছে। বাট ইউ নো হোয়াট, আই লাইক ইট। ভালো লাগলেই ভালো। তুমি আসলেই লিটল ডেভিল হয়ে গেছো। সো বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি। জবাবে শায়লা হাসলো। তারপর সামনে থাকা পেপারওয়েট ঘোরাতে লাগলো। গেম ইজ ফান, তবে তাতে দুজন মানুষের অংশগ্রহণ প্রয়োজন। ও তো অলরেডি মাঠে নেমে পড়েছে, এখন শুধু সেই মানুষটার পার্টিসিপেশন বাকি। শায়লার পিয়ে যেন অবাক হয়ে তার চেহারার পরিবর্তন লক্ষ্য করছে। কিছুক্ষণ আগের মিটিং রুমে সেই নারী, এর সামনে বসে থাকা নারীর মাঝে কি বিস্তর ফারাক। শায়লা শান্ত সুরে কথা বলাটা যেন অবিশ্বাস্য মনে হচ্ছে ওর। কল শেষে শায়লা সামনে থাকা মেয়েটার দিকে তাকালো। তারপর শান্ত কণ্ঠে বলল, নাম কি তোমার? জি ম্যাম, আমার নাম রাফিয়াত সিমি। রিমি? না ম্যাম, সিমি আমার নাম, রিমি না। তোমাকে আজ থেকে আমি রিমি বলেই ডাকবো। কোনো সমস্যা আছে? সিমি মাথা নাড়ল। বিষয়টা খুব অদ্ভুত হলেও ওর মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। নতুন সিইওকে ওর চেয়ে কম বয়সী মনে হলো। সম্মানের দিক থেকে সে বড়, তাই কিছু বলা মানে চাকরি শেষ। সিমির আনুগত্য দেখে শায়লা বেশ খুশি হলো। তারপর মুচকি এসেই বলল, গুড, এবার বলো, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে আমাদের রিসেন্ট কোনো প্রজেক্ট কিংবা কোনো ইভেন্ট আছে? নো ম্যাম, তারা সাধারণত ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে পার্টনারশিপ করে, তবে আমাদের কোম্পানির সাথে তেমন একটা কন্ট্যাক্ট হয়নি। তবে রিসেন্ট একটা ইভেন্টে তাদের সাথে আমরাও ইনভাইটেড। একটা চ্যারিটি ইভেন্ট ম্যাম, যেটাতে ম্যানেজার স্যার যাওয়ার কথা বৃহস্পতিবার। সিমি কিছুটা ইতস্ততভাবে বলল। হঠাৎ কে এই যে গ্রুপের খবর নিবে ও ভাবতে পারেনি। ভাগ্য ভালো ও অয়েল প্রিপেয়ার ছিল। সেখানে কেএইচ গ্রুপের লিডার আসবে? জি ম্যাম, এবছর ওনাকে স্পেশালি ইনভাইট করা হয়েছে, তাই উনি হয়তো আসবেন। শায়লা বিড়বিড় করে বলল, আই হোপ সো। তারপর সিমির দিকে তাকিয়ে বলল, রিমি, এবার ম্যানেজার নয় বরং এই ইভেন্টে আমি নিতে যাব। তুমি সব অ্যারেঞ্জ করো আর ম্যানেজারকে বলে দাও। সিমি মাথা নাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে গেল আর শায়লা সেখানে বসে রইল। চেয়ারের সাথে হেলান দিয়ে বলল, শায়ান জামিল খান, সি ইউ সুন। হাতে থাকা একটি ছবির দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে শায়ান। ছবিটাতে একটি মেয়ে, দুটো বেনুনি গাঁথা, গলায় একটি গোল্ডেন মেডেল ধরে খুব সুন্দরভাবে হেসে আছে মেয়েটি।
মেয়েটা ওর খুব চেনা, যদিও বয়সের সাথে সাথেই সে নারী পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছে, কিন্তু তার চেহারার ইনোসেন্স যেন তেমনই ছিল। 2 বছরের সংসারে তার মতো নম্র আর জেন্টেলও আর কাউকে দেখেনি। ওকে দেখলে যেন যে কারো মনে প্রশান্তি কাজ করত। শায়ানের ভাবনার মাঝেই প্রচণ্ড শব্দে দরজা খুলে গেল। শায়ান চমকে উঠে সামনে তাকাতেই দেখল সাহিল একজনকে খুব সম্মানের সহিত চলে যেতে বলছে, কিন্তু সে যেতে ইচ্ছুক নয়। শায়ান যেন প্রচুর বিরক্ত হলো আর বেশ চড়া গলায় বলল, এসব কোন ধরনের অসভ্যতা তিয়াশা? তুমি স্টাফদের কথা না শুনে ভেতরে আসতে চাইছিলে কেন? আমি যদি স্টাফদের কথা শুনতাম তাহলে তোমার কাছে তারা আমায় আসতে দিত? শায়ান, আমি হেল্পলেস, তুমি জানো। তুমি আমার না ফোন ধরছো আর না টেক্সটে রিপ্লাই দিচ্ছ। তুমি সকল যোগাযোগ অফ করে দিয়েছো আমার সাথে। তাহলে এছাড়া আমার কি উপায় আছে বলো? শায়ান কপাল কুঁচকে ফেলল। তারপর নিজেকে শান্ত রেখে বলল, কেন এসেছো এখানে সেটা বলো। কোনো দরকার ছিল? শায়ান, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। তারা চায় আমি তাদের পছন্দের পাত্রকে বিয়ে করি। তো করে ফেলো, এটা আমাকে জানানোর বিষয় কি দেখছি না আমি। সানিয়ার বাবা তুমি? শায়ান শায়ান এবার বাঁকা হাসলো, তারপর বলল, সানিয়ার বাবা আমি। রাইট, ও আমার প্রিন্সেস, কিন্তু তাতে কি? সেটার সাথে তোমার বিয়ের সম্পর্ক কি? তিয়াশা কিছুটা থমকে গেল শায়ানের প্রশ্ন শুনে, কিন্তু কিছুটা ভেবে বলল, আমি সানিয়াকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই। আমি জানি আন্টির সাথে শিফট হওয়াতে তুমি রাগ করেছো, কিন্তু বাবা মায়ের প্রেশারে আমার আর কোনো উপায় ছিল না। এছাড়া আমি সানিয়াকে ছাড়া থাকতে পারবো না শায়ান, সেটা তুমি জানো। তাহলে থাকো ওর সাথে সারা জীবন। আমি তো না করিনি। এটা নিয়ে আমার সাথে কথা বলার কারণ দেখছি না। আমি কি পরিচয়ে থাকবো সারা জীবন ওর সাথে? যে পরিচয় এখন আছো, এখন যদি থাকতে সমস্যা না হয় পরে কেন হবে? তিয়াশা চুপ হয়ে গেল। তা দেখে শায়ান আবার বলল, আর কিছু বলার না থাকলে এখন আসতে পারো। আর কখনো এভাবে এখানে আসবে না। কোম্পানিতে আমার একটা রেপুটেশন আছে। তোমার জন্য খারাপ হোক আমি তা চাই না। সাহিল, ড্রাইভারকে বলো ওকে পৌঁছে দিয়ে আসতে। তিয়াশার মুখটা মলিন হয়ে গেল। করুণ দৃষ্টিতে তাকালো। আজও শায়ান বুঝতে পারল না ওর মনের কথা। ওর নজর হুট করে গেল টেবিলের উপরে থাকা রুশির ছবিটার দিকে। যদিও অনেক আগের, তবে চিনতে কষ্ট হয়নি ওর। খুব শক্ত করে হাত মুঠো করে ফেলল। তারপর মলিন হাসি হেসে কেবিনের বাইরে হাঁটা শুরু করলো। শায়ান হুট করে ওকে ডেকে উঠল, তিয়াশা। তিয়াশা বেশ খুশি মনে তাকালো শায়ানের দিকে, হয়তো কোনো কিছু পাওয়ার আশায়। শায়ান ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আগেও অনেকবার বলেছি আর আজ শেষবারের মতো বলছি, তুমি যা চাইছো তা কখনোই হবে না। বৃথা চেষ্টা করো না। তিয়াশা মাথা নিচু করে ফেলল। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু মুখে কিছুই বলা হলো না। না বলা কিছু কথা হৃদয়ে রয়ে গেল। মুখ দিয়ে বেরিয়ে এলো শুধু কিছু দীর্ঘশ্বাস। হাতে থাকা ব্যাগটা টেবিলে রেখে সোফায় হেলান দিয়ে বসতেই ফোনটা বেজে উঠল শাহেদের। প্রচণ্ড ক্লান্ত থাকে হঠাৎ আওয়াজে বেশ বিরক্তি হলো। ফোন কিছুতেই ধরবে না এমন সিদ্ধান্ত নিয়ে মোবাইল সাইলেন্ট করতে যাবে, ঠিক তখনই আবার ফোন আসলো। একটা আননোন নাম্বার, কিন্তু শাহেদের কাছে নাম্বারটি বেশ পরিচিত। সব কিছু ভুলে গেলেও যেন 11 অঙ্কের নাম্বারটি মাথায় গেঁথে আছে। শাহেদ বাঁকা হেসে ফোন হাতে নিয়ে বসে রইল। কিছুক্ষণ বাজার পর আবারও থমকে গেল শব্দ, কিন্তু শাহেদ ফোন হাত থেকে রাখল না। যেন সে জানতো অচেনা নাম্বারটি থেকে আবারও কল আসবে। এভাবে কয়েকবার ফোনটি বেজে বেজে থমকে গেল, কিন্তু ও ওঠানোর প্রয়োজন বোধ করল না। তবে নাম্বারটি থেকে ফোন আসা ক্ষান্ত হয়নি, বরং অনবরত এসেই চলেছে। কিছু একটা ভেবে শাহেদ উঠে দাঁড়ালো, তারপর মোবাইলটা পকেটে রেখে হাঁটা শুরু করলো। যাওয়ার আগে ব্যাগ থেকে বের করে চশমাটা পরতে ভুলল না। ঝড়ের গতিতে বাইক চালিয়ে ভার্সিটি ক্যাম্পাসে পৌঁছালো। তারপর সামনে এগিয়ে গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। ভার্সিটির সময় শেষ অনেকক্ষণ। কয়েকজন হয়তো এখনও আছে, কিন্তু ক্যাম্পাস গেট এখনও বন্ধ হয়নি। শাহেদের দাঁড়ানো পাশটিতে মানুষ নেই বললেই চলে। ওদূরে বসে থাকা নারীটির দিকে তাকিয়ে আছে ও। মেয়েটি মাথা নিচু করে বসে আছে, চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়ালো। শাহেদের হঠাৎ করে অন্তরাত্মা যেন কেঁপে উঠল। বুকে হালকা ব্যথা অনুভব হতে লাগলো, কিন্তু তাকে পাত্তা না দিয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে। কিছুটা প্রখরভাবে দেখতেই মুখটা আরও স্পষ্ট হলো। মেয়েটা কালো রঙের একটি জামা পরা, কালো ওড়নাটি কাঁধের এক পাশে বেখেয়ালিভাবে পড়ে আছে। মেয়েটির মুখ জুড়ে বিষাদের ছাপ, কোনো এক অজানা কষ্টে যেন সে মোড়ানো। শাহেদ ফোনটা বের করে ফোন দিল। মেয়েটির সামনেই পড়ে থাকা ফোনটি বাজছে। মেয়েটা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর কি ভেবে যেন চোখের জল মুছে ফোনটা রিসিভ করলো। তারপর জড়ানো কণ্ঠে বলল, কোথায় তুমি চাশমিশ? শাহেদ শান্ত ভঙ্গিতে চন্দ্রিকার দিকে তাকিয়ে বলল, ভার্সিটি এলাকায় আছি, এখনও বাসায় যায়নি। চন্দ্রিকা কয়েক সেকেন্ড ভেবে মিনতি সুরে বলল, একটু ক্যাম্পাসে আসবে প্লিজ? শাহেদ ছোট্ট করে হুম বলে সেখানেই দাঁড়িয়ে রইল। 1 বছর
এই 1 বছরে অনেক কিছু বদলে গেছে। চন্দ্রিকা নামের উগ্র আর চঞ্চল মেয়েটা এখন আর নেই। সামনে যে বসে আছে সে একজন শান্ত আর নম্র একটি মেয়ে। শায়দের ভাবনা সেই অশালীন জামাকাপড় এখন আর সে পরিধান করে না, বরং পরনে খুব সুন্দর সালোয়ার কামিজ থাকে। বন্ধুদের সাথে রাত বিরাতে পার্টি এখন আর করা হয় না। হুট করে যেন বদলে যাওয়াতে ফ্রেন্ড সার্কেলও এখন আর খোঁজ নেয় না। শায়দ ভাবতেও পারেনি চন্দ্রিকা ওর সামান্য একটা কথায় এতটা বদলে যাবে। শুরু থেকে চন্দ্রিকা বেশ প্রেশার দিত ওকে আর উটকো কথা বলতো, কিন্তু শাহেদ সেসবে পাত্তা দিত না। হয়তো ইচ্ছে করেই এমন করতো যাতে চন্দ্রিকার অ্যাটেনশন পাওয়া যায়। একদিন চন্দ্রিকা বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে পছন্দ করো না কেন? জবাবে শাহেদ মুচকি হেসে বলেছিল, আমি আমার মায়ের মতো মেয়েদের পছন্দ করি যে এই শতাব্দীতে এসেও শাড়ি পরতে ভালোবাসে, যাকে কামিজে আজও অপসরি লাগে আর যে নিচু গলায় নম্র ভাষায় কথা বলতে পছন্দ করে। বাঙালি নারীদের বাঙালিয়ানাই বেশ মানায়, কিন্তু আফসোস পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তারা আজ নিজেদের সংস্কৃতি ভুলে বসে আছে। ক্লাব পার্টি আর নেশায় মত্ত হয়ে নিজেদের আধুনিকতার নামে সস্তা বানিয়ে ফেলছে। তারপর প্রায় কয়েক মাস চন্দ্রিমার সাথে ওর কথা হয়নি। না চন্দ্রিকা ওর সামনে এসেছে আর না ও চন্দ্রিকাকে অ্যাপ্রোচ করেছে। কিন্তু চন্দ্রিকার পরিবর্তন ও নিজের চোখে দেখেছে। ভার্সিটিতে যেদিন প্রথম কামিজ পরে এসেছিল সেদিন ওর বন্ধুরা বেশ মজা উড়িয়েছিল। চন্দ্রিকা যদিও ওদের কিছু বলেনি, কিন্তু মন খারাপ করেছিল। শায়দ তখন ওর পাশ দিয়ে যাচ্ছিল, পাশ কাটিয়ে যাওয়ার সময় আলতো করে বলেছিল, সুন্দর লাগছে বলে এমন একটা ভাব করে চলে গিয়েছিল যেন কিছুই হয়নি। চন্দ্রিকা শুধু মুচকে হেসেছিল। আগের উগ্র মেয়েটি হুট করে বেশ শান্ত হয়ে যায় এরপর থেকে। নম্র কণ্ঠে কথা বলা যেন বেশ ভালোভাবেই রপ্ত করেছিল। শায়দ দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল চন্দ্রিকার দিকে। চুপচাপ কোনো শব্দ না করে পাশে বসে পড়ল। চন্দ্রিকা এক পলক তাকালো শাহেদের দিকে, তারপর আবারও আকাশপানে তাকালো। ও কেন শাহেদকে কল করেছে ও জানে না, তবে যখনই ওর মন খারাপ করে তখনই শাহেদের কথা মনে পড়ে। ওর কাছের মানুষ বলতে কয়েকজন মাত্র আছে, যাদের সবাই ওর ধরাছোঁয়ার বাইরে এক প্রকার। সবাই নিজেদের জীবন নিয়েই স্ট্রাগল করছে, তাই নতুন করে তাদের কষ্ট বাড়াতে চায় নাও। তাই শাহেদ ছাড়া এই মুহূর্তে ওর লাইফে যেন আর কেউ নেই, বন্ধুরত্ব থেকেও নেই। চন্দ্রিমা কিছুক্ষণ পর খুব আস্তে করে বলল, নিজের মাকে যে সন্তান ঘৃণা করে সে কি খুব খারাপ সন্তান? কথাটা শুনে শাহেদ কিছুটা অবাক হলেও প্রকাশ করল না। কিছুটা ভেবেই বলল, মাকে কোনো সন্তান ঘৃণা করতে পারে না, বড়জোরও তার প্রতি অভিমান করতে পারে। অভিমান আর ঘৃণা কিন্তু এক নয়। চন্দ্রিকা যেন হুট করে উত্তেজিত হয়ে পড়ে। নিজেকে যথাসম্ভব সামলে বলে, তুমি বুঝতে পারছো না চাশমিশ, তুমি কিছুই বুঝতে পারছো না, আর আমি তোমাকে কিছু বলতে পারছি না। আমি মাকে সত্যি অনেক ঘৃণা করি। সে মা হওয়ার যোগ্যই নয়। আমি অসভ্য, উগ্র আর বাজে সন্তান ছোট থেকে ছিলাম না। আমাকে তার এমন বানিয়ে ফেলেছে। আমি আর পারছি না, জাস্টটা নিতে পারছি না। বলেই চন্দ্রিকা কান্নায় ভেঙে পড়ল। আর শাহেদ যেন সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। চন্দ্রিকার সাথে কি হয়েছে ও জানে না, তবে যা হয়েছে ভালো কিছু হয়নি তা ঢের বুঝতে পারছে। নিজেকে হুট করে অমানুষ মনে হতে লাগলো। চন্দ্রিকা ওর সঙ্গ চাইছিল, অথচ ও ইচ্ছে করে ওর ফোন ধরেনি, কিন্তু ওর তো উপায় ছিল না। শাহেদের চাহনি যেন আগে শীতল হয়ে গেল। ওর কিছু না ভেবে হুট করে চন্দ্রিকাকে আলতো করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ আগের জঘন্য চিন্তাধারার জন্য নিজেকে দুষতে লাগতো। নিজের স্বার্থের জন্য হয়তো সবাইকে ব্যবহার করা ঠিক না, স্পেশালি তাদের যারা ওর মতোই হার্ট ব্রোকেন। চন্দ্রিকা নিজেকে সামলে শাহেদ থেকে একটু দূরে সরে এলো। তারপর শান্ত গলায় বলল, আমি আমার ঘর ছেড়ে দিয়েছি। শাহেদ কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জোরেই বলে ফেলল, হোয়াট? বাড়ি ছেড়েছ মানে? ওই বাড়িতে আমার থাকার মতো পরিস্থিতি নেই, তাই আমি ছেড়ে চলে এসেছি। এমন না যে আমার থাকার কোনো জায়গা নেই, তবে আমি পরিচিত কারো কাছে যেতে চাই না। বলতে পারো নিজের বেঁচে থাকা আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখতে চাই। চাশমিশ, আমাকে একটা থাকার জায়গা করে দিতে পারবে? জাস্ট কিছুদিনের জন্য। আমি একটা জব জোগাড় করে অন্য জায়গায় চলে যাব। আপাতত কোথাও একটা থাকতে দিবে আমায়? শাহেদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর মাথা নেড়ে বলল, আমি দেখছি ব্যাপারটা। আপাতত ওঠো। দেখে মনে হচ্ছে অনেকক্ষণ না খেয়ে আছো। চলো কোথাও একটা গিয়ে খাই, তারপর না হয় ভাবা যাবে তোমায় কই থাকতে দেওয়ার ব্যবস্থা করা যায়। চন্দ্রিকা উঠে দাঁড়ালো। মাঝে মাঝে স্বল্প পরিচিত মানুষদের বেশ আপন মনে হয়। তাদের ভরসায় নিজের পুরো জীবনের হাল তাদের উপর ছেড়ে দেওয়া যায়। শাহেদের সাথে পরিচয়টা কয়েকদিনের, অথচ তার কথায় কতটা বদলে গেছে ও, আর তার হাত ধরে নিজের অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। ওয়েলফেয়ার চ্যারিটি ইভেন্ট, খুব বড় বড় অক্ষরে লেখা। শায়লা সানগ্লাস খুলে কয়েকবার দেখে নিল নামটা। আজকে খুব স্পেশাল একটা দিন ওর জন্য। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত গুরুত্বপূর্ণ দিনে শুরু করা উচিত, তাতে সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি।
শায়লা পুনরায় চোখে গ্লাস পরে ভেতরে ঢুকে গেল আর সিমি বেশ হন্তদন্ত হয়ে তার পেছনে ছুটল। সিমি যত বেশি শায়লার সাথে থাকছে তত বেশি অদ্ভুত লাগছে ওর। মেয়েটা কেমন যেন অদ্ভুত, সব কিছুর দিকে কেমন গভীরভাবে তাকায়, কিছু একটা যেন খুঁজে তারপর এমন ভান করে যেন কিছুই হয়নি। মাঝে মাঝে খুব অদ্ভুত কথাও বলে, যার মানে সিমি বুঝতে পারে না। এই যে এই ইভেন্টে এসেছে, সিমি যতটুকু বুঝতে পেরেছে ও খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জন্য এসেছে। তাই সিমি কিছুটা মিনমিনে কণ্ঠে জিজ্ঞেস করেছিল, ম্যাম, আপনার মনে হয় খান গ্রুপের বস আসবে? কিন্তু শায়লা তার জবাব না দিয়ে উল্টো বলল, জীবনে কিছু করতে হলে কিছুটা রিস্ক নিতে হয় রিমি। সেটাতে সফল হবে না নাকি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু সফল হওয়ার আশাবাদী হওয়া কিন্তু ভুল কিছু নয়। নিজেকে সান্ত্বনা তো দিতে পারবে যে তুমি চেষ্টা করেছিলে। সিমি একটা কথা বুঝতে পারেনি, অনেক ভেবে প্রশ্নের সাথে উত্তরের সামঞ্জস্যতা পায়নি। তাই অজ্ঞতা বুদ্ধিমানের মতো মাথা নাড়ল, যেন সব বুঝে গেছে। তা শায়লা মুচকি হেসেছিল, তাতে সিমি যেন আরও অপ্রস্তুত হয়ে পড়েছিল। ভয়াতুর হয়ে নিজের চশমা কয়েকবার ঠিক করে ফেলে। ও শায়লার সাথে যতক্ষণ থাকে সব কিছুই অদ্ভুত মনে হতে থাকে। ভেতরে ঢুকে শায়লা পায়ের উপর পা তুলে নিজের নির্দিষ্ট আসনে বসে পড়ে আর সিমি তার পেছনে অডিয়েন্সদের সাথে বসে। কিছুক্ষণ বাদে ইভেন্ট শুরু হয়ে যায়। সিমি ভয়াতুর হয়ে বারবার গেটের দিকে তাকাতে থাকে, কিন্তু যার জন্য তাকে সে এখন এলো না। সিমি শায়লার দিকে আরেক দফা অবাক হয়। সে শান্ত ভঙ্গিতে আছে, যেন ইভেন্ট এনজয় করতে সে এসেছে। তার চাহনি দেখলে বোঝাই যাবে না এই ইভেন্টে সে কেউ একজনের জন্য এসেছে। প্রায় ৪৫ মিনিট বাদে হুট করে মেন দরজা দিয়ে কয়েকজন কালো পোশাকধারী বডিগার্ড ঢুকলো। শায়লা সেটা দেখি বাঁকা হাসে। লাইফে সত্যি রিস্ক না নিলে কোনো কিছু হাসিল করা যায় না। আর যে গেম খেলতে যত কঠিন তা জেতার পর আনন্দ তত বেশি। ইভেন্টের অ্যাঙ্কর বেশ হাসিমুখে বললেন, ইভেন্টের প্রধান অতিথি এসে গেছেন, প্লিজ ওয়েলকাম মিস্টার শায়ান জামিল খান। যথারীতি শায়ান নিজের আসন গ্রহণ করে আর সবাই একের পর এক বক্তৃতা দিতে থাকে। একসময় ইভেন্ট শেষ হয়ে যায়, কিন্তু পুরোটা সময় শায়ানের দিকে কেউ একজন নজর রাখছিল। এটা সে খেয়ালই করেনি। শায়ান যেহেতু উইথ আইকন, তাই মিডিয়ায় বেশ ফেমাস বলা চলে। ও বের হতেই সাংবাদিকরা ঘিরে ধরে তাকে, এটা ওটা প্রশ্ন করে ইভেন্ট সম্পর্কে। একজন হুট করে প্রশ্ন করে বসে, মিস্টার খান, আমাদের জানা মতে আপনি এইসব ইভেন্টে খুব একটা জয়েন করেন না, আজ হঠাৎ জয়েন করার কারণ? শায়ান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আজ আমার স্ত্রীর জন্মদিন, তাই দিনটিতে আমি ভালো কিছু কাজ করতে চাই, তাই এই ইভেন্ট জয়েন করা। তারপর এক্সকিউজ মি বলে সেখান থেকে চলে আসে। যদিও রিপোর্টাররা ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করা শুরু করে, কিন্তু শায়ান জবাব না দিয়েই চলে আসে। ব্যক্তিগত জীবন সম্পর্কে মিডিয়ায় আলোচনা করার কোনো ইচ্ছেই নেই। পার্কিং স্পটে এসে গাড়ির গেট খুলতে যাবে এমন সময় নারী কণ্ঠে ভেসে আসে কানে, মিস্টার খান। শায়ান থমকে দাঁড়িয়ে যায়। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। শরীর হালকা কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। প্রায় ১ বছর ২ মাস পর আবার এই ভয়ে শুনেছে। শায়ান গাড়ির গেটটা ধরে খুব কষ্টে ফিরে তাকালো। ওর মনে হচ্ছিল ও ভুল শুনেছে। তাকে দেখবে কেউ নেই, সব কিছু ওর নিছক কল্পনা ছাড়া আর কিছুই না। কিন্তু শায়ান সামনে সম্পূর্ণ অপরিচিত একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। বয়স খুব বেশি মনে হলো না, ২৩-২৪ এমন হবে। পরনে শার্ট প্যান্ট পরা, মাথায় সানগ্লাস পরে আছে, কিন্তু কিছু একটা যেন জানিত মনে হলো। শায়ান মনে হলো ও ভুল শুনেছে হয়তো, তাই নিজেকে স্বাভাবিক করে তাকালো আবার মেয়েটির দিকে। মেয়েটি মুচকি হাসলো, তারপর বলল, হোয়াট এ কোইন্সিডেন্স মিস্টার খান, আপনার স্ত্রীর জন্মদিনের দিন আমারও জন্মদিন। এনিওয়ে, তাকে আমার পক্ষ থেকে উইশ করে দেবেন। না, কণ্ঠটা ঠিক ঋষির মতো না, একটু অন্যরকম। আর নারীটিও ঋষি না, একদম অন্য কেউ, কিন্তু কোথাও একটা যেন কিন্তু রয়েই গেল। শায়ানের প্রশ্নবোধক দৃষ্টিতে তাকানো সে হেসে বলল, ও পরিচয় তো দেওয়া হয়নি। মাইসেলফ শায়লা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নিউ সিইও। নাইস টু মিট ইউ মিস্টার খান। বলে শায়লা হাত বাড়িয়ে দিল, কিন্তু শায়ান হাত বাড়ালো না দেখে শায়লা হাত গুটিয়ে নিল। তারপর মুচকি এসে পেছনে ফিরে হাঁটা শুরু করলো, আর শায়ান সেই স্থানে দাঁড়িয়ে রইল। পেছন থেকে তাকালে যে কেউ বলবে মেয়েটা রুশানি, কিন্তু রুশানির সাথে কিছুই মিলে না তার, না চেহারা, না কণ্ঠ, আর না পোশাক আশাক। এমনকি মেয়েটির চুলও রুশির তুলনায় ছোট। দুটো সম্পূর্ণ বিপরীত মানুষ, অথচ কোথাও একটা তাদের খুব মিল। ও নিজেই কিছু মুহূর্তের জন্য ধোঁকা খেয়ে গেল। একটা অন্য মেয়ের সাথে রুশির তুলনা করে নিজের প্রতি যেন বিরক্ত হলো শায়ান। নিজেকে কিছুক্ষণ শাসিয়ে বলল, ও আসবে না শায়ান, ও তোর কাছে ধরা দিতে চায় না। এত খোঁজার পরেও তুই তাকে পেলি না, আর সে কিনা হুট করে সামনে এসে দাঁড়াবে। শায়ানা হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাগ ব্রাশ করলো, তারপর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। নিজের হৃদয়ে থাকা সুপ্ত ব্যথাটা হঠাৎ করেই যেন তীব্র হলো। কাজের মাঝে থাকলে হয়তো ব্যথাটা কিছুটা হলেও ভুলে থাকা যায়, তাই বেশিরভাগ ও কাজেই থাকে। আজ এখানে আসা উচিত হয়নি ওর। এই অচেনা নারী
রুশিকে কাছে না পাওয়ার ব্যথাটা যেন আরও প্রখর করে দিল। আসলে কেউ কাছে থাকলে তার গুরুত্ব বোঝা যায় না। যখন সে দূরে চলে যায় তখনই নিজের জীবনে তার গুরুত্বটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারে। রুশিকে ছাড়া যতদিন অতিবাহিত হচ্ছে তাকে পাওয়ার ইচ্ছে যেন আরও তীব্রতর হচ্ছে। শায়লা গাড়িতে উঠে বসে পাশেই সিমি বসে আছে। গাড়ি নিজ গতিতে চলতে থাকে। যাওয়ার সময় সায়নকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো না, বরং তার ঠোঁটের কোণের হাসিটা আরও প্রসারিত হলো। কিছু কিছু মানুষকে অসহায় অবস্থায় দেখে বেশ প্রশান্তি পাওয়া যায়। মনে হয় তাকে কষ্ট দিতে পারলেই যেন হৃদয়ে শান্তি মিলে। শায়লা বিড়বিড় করে বলল, কিছু মানুষ কখনো বদলায় না, না তাদের চাহনি, চেহারা সৌন্দর্য বদলায়, আর না তাদের ভেতরে থাকা জঘন্যতম মানুষটা। শায়ানকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে সাহেল এসে পাশে দাঁড়ালো। শায়ানের দৃষ্টি অনুসরণ করে সামনে গিয়ে কিছুই না দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে বলল, বস, আপনি এখনও যাননি? সাহেলের কথা যেন শায়ানের টনক নড়ল। কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সাহিল, কখনো তোমার এমন মনে হয়েছে যে সম্পূর্ণ নতুন একজন মানুষকে দেখে তোমার কাছের কেউ মনে হয়েছে? কেউ একজন যাকে তুমি প্রথমবার দেখেছো কিন্তু মনে হচ্ছে অনেক আগে থেকে চেনো, বা তোমার খুব পরিচিত একজনের সাথে তার খুব মিল? জানো, কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি রুশিকে দেখেছি, কিন্তু সে রুশি নয়, একদমই অন্য কেউ। আমার কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। শায়ান খুব শক্ত করে নিজের চুল চেপে ধরে বলল। মাথার যন্ত্রণা যেন হুট করে চড়তে লাগলো। নিজেকে কিছুটা সামলেও সাহেলের দিকে তাকালো। সাহেল নিজের চেহারায় বিশাল বড় একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, যেন মাত্র কি হয়েছে তা ওর মাথার 10 ফিট উপর দিয়ে গিয়েছে। সাহেল নিজেই যেন বোকা বনে গেল। কিছুটা থতমতো খেয়ে বলল, আহ, নেভার মাইন্ড, আমি যা বলেছি সব ভুলে যাও, মনে করো তুমি কিছুই শোনোনি। শায়ানের কথায় সাহিল দ্রুত মাথা নাড়ল। তারপর গেট খুলে দিল শায়ানের জন্য। শায়ান ভেতরে ঢুকতেই গেট লাগিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, বস আমার মতো পিওর সিঙ্গেলকে কিনা এমন অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করে? কাজের কারণে গার্লফ্রেন্ড তো দূর, মেয়েদের দিকে তাকানোর পর্যন্ত সমেনি। আমি এসব প্রশ্নের উত্তর দিই কী করে? সাহিল গাড়িতে এসে বসতেই গাড়ির নিজ গন্তব্যে ছোটা শুরু করলো। শায়ান নিজের ভাবনায় মত্ত হলো। ও এটা ভেবে বেশি অবাক হচ্ছে যে ও ওই অচেনা মেয়েটির সাথে রুশিকে বারবার কম্পেয়ার করছে আর তার মাঝে রুশিকে খোঁজার চেষ্টা করছে। আর ওর মনে হয়েছে ও রুশির গলা শুনেছে, কিন্তু এত বড় কোইন্সিডেন্স কী করে হতে পারে? মেয়েটাকে দেখে রুশির কথা মনে হওয়া আর রুশির ভয়েস শোনা সব কিছুই যেন গুলিয়ে যাচ্ছে। ও কিছুটা শান্ত গলায় সাহিলকে বলল, শায়লা চৌধুরী গ্রুপের নিউ সিইও, তার সম্পর্কে খোঁজ নাও। আমি তার সকল ইনফরমেশন যথাসম্ভব দ্রুত চাই। সাহিল যেন ভূত দেখার মতো চমকে তাকালো। এই 1 বছরে এই প্রথম শায়ানের মুখে কোনো নারীর নাম শুনল, আর সেটা রুশি নয়। কে এই নারী যার সম্পর্কে শায়ান জানতে এত ইচ্ছুক? শায়ানকে নিজের সম্পর্কে ভাবতে যেহেতু বাধ্য করেছে, তার মানে এই নারী সাধারণ কেউ নয়। সাহেলের চমকানো দেখে শায়ান গলা পরিষ্কার করলো, তারপর ভরাট গলায় বলল, আমি কি বলেছি তুমি শুনেছ? সাহেল অপ্রস্তুতভাবে বলে উঠল, ইয়েস বস, আমি এক্ষুনি দেখছি ব্যাপারটা। সাহেলের রিয়াকশন দেখে কিছুটা হাসি পেলেও নিজেকে দমিয়ে রাখলো শায়ান। পূর্বের মতো সিরিয়াস ফেসে সামনে তাকিয়ে রইল, যেন একটু আগে কিছুই হয়নি। নিজের ইমোশনকে কন্ট্রোল করাটা খুব বড় একটা জিনিস, আর বিজনেস ওয়ার্ল্ডে এসে সেটা বেশ ভালোভাবে রপ্ত করেছে শায়ান। নিজের মনে সুপ্ত অনুভূতিগুলো কাউকে বুঝতে না দিয়ে যেন দারুণ শান্তি পায়ও। বাসার গেটের সামনে খুব শান্তভাবে শায়লা চাবি দিয়ে দরজা খুলল। তারপর ধীরপায়ে এগিয়ে ভেতরে গেল। পুরো বাসা ফাঁকা বললেই চলে। বিশাল একতলা বাড়িটিতে ও ব্যতীত খুব মানুষই থাকে। কিছুটা দূরে এগিয়ে যেতে একজন মাঝবয়সী মহিলা বেরিয়ে এলো। শায়লা মৃদু শব্দে জিজ্ঞেস করলো, বাবু ঘুমায়? মহিলা মাথা নেড়ে বলল, এতক্ষণ কান্দাকাটি করতেছিল, তাই ফিটার খাওয়াইয়া ঘুম পাড়াইছি। ছোটো মানুষ বুঝই তো, হারাদিনই ঘরের মধ্যে থাকতে পছন্দ করে না। জি খালা, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। নতুন জয়েন করেছি কোম্পানিতে, তাই অনেক বিজি থাকি। দেখি একদিন সময় করে আপনাদের নিয়ে কোথাও একটা ঘুরতে যাব। হে, এটা করলে তো ভালোই হয়। তা দেখবেনই যাইয়া ওরে ঘুমাইতেছে এখন? না খালা, বাইরে থেকে এসেছি, ফ্রেশ হয়ে একেবারে ওকে এক নজর দেখে যাব। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি নিজেই খেয়ে নিব। মিনু খালা মাথা নেড়ে চলে গেল। আর শায়লা নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। হাতের পার্সটা কাউচে ফেলে ওয়াশরুমে ঢুকলো। কিছুক্ষণ পর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে যেন নিজে চিনতে পারছে না। আজ সারাদিন প্রচুর ধকল গেছে ওর সাথে। পুরো কোম্পানির সব কিছু সামলানো চারটিখানি কথা নয়। প্রত্যেকটা জিনিসের হিসাব ওকে রাখতে হয়। তার উপর ওর লক্ষ্য হাসিলের প্রস্তুতি তো চলছে।
শায়লা বেশ লম্বা একটা শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে লম্বা চুলগুলো ড্রায়ার দিয়ে শুকাতে লাগলো। তারপর আলতো হাতে বেনি করে ফোনটা নিয়ে বেরিয়ে পড়লো। খুব অল্প শব্দে পাশের রুমটায় ঢুকলো। পা টিপে টিপে হেঁটে খাট পর্যন্ত গেল। তারপর ড্রিম লাইটের আলোতে ছোট বাচ্চাটার ফেস দেখতে লাগলো। সবে মাত্র একটু একটু দাঁড়াতে পারে ও, কিন্তু খুব সুন্দর করে ও আল্লাহ, নানা আর মমি বলতে পারে। যদিও খুব অস্পষ্ট, তবু ওর মুখে ডাকটা শুনতে বেশ ভালো লাগে শায়লার। শায়লা আলতো করে ওর কপালে চুমু খায়, তারপর ফিসফিসিয়ে বলে, গুড নাইট বেবি। শায়লা উঠে চলে যাবে, ঠিক এমন সময় কেউ একজন ওর হাত আলতো করে ধরে তারপর ঘুম জড়ানো কণ্ঠে বলে, মমি। শায়লা হুট করে কোলে তুলে দোলনা থেকে বাবুটাকে, তারপর নিজের ঘরে হাঁটা শুরু করলো। ও এখন আর অবাক হয় না এটাতে। বেবির ঘুম খুবই পাতলা, তাই ও এলেই বাবুটা বুঝে যায়। কিছু একটা মৃদু শব্দ হলেও ও উঠে যায়। শায়লা ওকে নিজের রুমে এনে শুয়ে দেয়, তারপর নিজেও শুয়ে পড়ে। বাবুটা আলতো করে ওর গলা জড়িয়ে ধরে। শায়লার এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে এটাই ওর পৃথিবী, আর এখান থেকে এক মুহূর্ত নড়তে ইচ্ছে হচ্ছে না। জীবনটা যদিও খুব সহজ হতো, তবে ও আর বাবুটা কত সুখী হতো। আর ওর সুস্থভাবে বড় হওয়া নিজের চোখে দেখতো, কিন্তু তা কি আদৌ সম্ভব? শায়লার ইদানিং প্রায় প্রচুর রিগ্রেট হয়। ও বাবুটাকে নিজের জীবনে না আনলেও পারত, তাতে হয়তো তাদের দুজনের জন্যই ভালো হতো। আর যাই হোক, ওর প্রতিনিয়ত বাবুকে হারানোর ভয় তো কাজ করতো না। শায়ান বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে। ধোঁয়ায় চারপাশটা ছেয়ে যাচ্ছে। অন্ধকার রাতে ওর মুখ খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সিগারেটের ধোঁয়ার নেশা আজকাল বেশ ভালোভাবেই ওকে ধরেছে। এখন পর্যন্ত কয়টা শেষ করেছে জানা নেই। ও সব সময় যে খায় বিষয়টা এমন না, কিন্তু যখনই খেতে ইচ্ছে হয় চেন স্মোকারদের মতো খায়। হাতে বাঁকা সিগারেটের বাকি অংশটুকু শেষ করে ও বিনে ফেলল। তারপর রুমে এসে ল্যাপটপ অন করে বসলো। শায়লার মেসেজ সামনে আসতে সেটা অন করলো। ছবিসহ সকল ইনফরমেশন পাঠিয়েছে শায়লা সম্পর্কে। শায়লা চৌধুরী, বয়স 27, চৌধুরী গ্রুপের মালিক ইনান চৌধুরীর ছোট বোন। খুব রিসেন্টলি চৌধুরী গ্রুপের বাংলাদেশ ব্রাঞ্চ জয়েন করেছে, তবে তার কারণটাও অজানা। এমন আরও অনেক তথ্য ফাইলটিতে আছে। শায়ান প্রকুচকে তাকালো। ইনান চৌধুরী ও একটা বিজনেস পার্টিতে দেখিয়েছিল প্রায় 3 বছর আগে। বাবা তখন পরিচয় করিয়ে দিয়েছিল। যতটুকু জানে সে লন্ডনে থাকে, আর সেখানে বিজনেস সামলায়, যদিও বাংলাদেশে ওর বিজনেস রাইভাল বলা চলে। কিন্তু তার বোন হঠাৎ করে বাংলাদেশে আসা আর বিজনেস জয়েন করা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটিকে দেখে মনে হয়নি ওর বয়স 27। নাকি শায়ান আগের মতো এক্ষেত্রেও ধোঁকা খেয়ে গেল। শায়লার বেশ কিছু ছবি ছিল ফাইলে, কিন্তু তাতে কোনো সমস্যা ছিল আর অপরিচিতও মনে হয়নি। কিন্তু আজকে দেখা মেয়েটিকে ওর কিছুটা পরিচিত মনে হয়েছিল, কেমন যেন অন্যরকম। সব কিছু স্বাভাবিক, কিন্তু তবুও যেন কোথাও একটা কিন্তু রয়ে গেল ওর মনে। এই 1 বছরে বিজনেস ওয়ার্ল্ডে কম নারী তো দেখেনি। কই, তাদের কাউকে তো পরিচিত মনে হয়নি। তাহলে ওকে দেখেই কেন মনে হলো ও পরিচিত? মনে হয় খুব চেনা। এমনকি কিছু মুহূর্তের জন্য রুশি ভেবে বসেছিল। আজকাল কি তবে রুশিকে নিয়ে ও বেশি ভাবছে বলে এমন হচ্ছে? ও কিছু একটা ভেবে সাহিলকে ফোন দিল। তারপর বলে উঠল, চৌধুরী গ্রুপের সাথে আমাদের কোনো রিসেন্ট প্রজেক্ট আছে? সাহিল ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো যে না, শায়ান সত্যিই ওকে ফোন করে এটা বলছে। চৌধুরী গ্রুপ সম্পর্কে এত সিকিউরিটি? ও মাত্রই ঘুমিয়েছিল, আবার উঠে যেতে হলো। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, না স্যার, আমাদের সাথে তাদের এখন পর্যন্ত তেমন কোনো বিজনেস হিস্টোরি নেই। তাহলে এই যে নিউ প্রজেক্টটা আছে তার জন্য আমরা পার্টনার খুঁজছিলাম না? এটাতে চৌধুরী গ্রুপকে পার্টনার বানাও এনিহাও। আমাদের কোম্পানির নাম শুনলে ওরা না করবে না, আই এম শিওর। জি স্যার। আমি কি তোমাকে ঘুম থেকে জাগিয়ে দিলাম? সাহিল মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, না স্যার, আমি বসিয়েছিলাম। শায়ান কিছুটা ধমকে সুরেই বলল, তো ঘুমাও না কেন? রাত জেগে কি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করো? কাল যে অফিস আছে তার খবর আছে। তাড়াতাড়ি ঘুমাও। যদি অফিসে লেট হয় তাহলে কিন্তু ওভারটাইম করতে হবে। বলেই কট করে কেটে দিল। সাহিল ব্যাককেলের মতো বসিয়ে রইল। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। শায়ান কি ওর সাথে মজা করলো না সিরিয়াসলি বললো সেটাই বুঝতে পারছে না। বিড়বিড় করে বলল, কাজের থেকে ফুরসত মিললে তবেই না গার্লফ্রেন্ড থাকবে, আর তার সাথে রাত জেগে চ্যাট করব। সাহিল আবারও শুয়ে পড়লো, আর শায়ান নিজের ফোনটা পাশে রেখে ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। কিছুটা চিন্তিত গলায় বলল, শায়লা চৌধুরী, আসলে কে তুমি?